আবারও বাংলায় এনআরসির আতঙ্কে বাংলার কোটি কোটি মানুষ, বিশেষ করে যারা উদ্বাস্তু ওপার বাংলাদেশ থেকে এসছিলেন, যারা ভোট দেন, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, তার সত্ত্বেও তাদের যে ভয় কি কি ডকুমেন্ট লাগতে পারে। বিহারে এসআইআর হয়েছে, যার মাধ্যমে লক্ষ লক্ষ ভোটার তালিকা থেকে নাম কিন্তু বাদ গেছে। বাংলাতে যদি এসআইআর হয় সেক্ষেত্রে কি কি কাগজপত্র লাগতে পারে এবং এই যে এনআরসি আতঙ্ক নিয়ে কি বলবেন? দেখুন, এটা তো এনআরসি, ঘুরপথে বিজেপি এনআরসি করানোর চেষ্টা করছে। এসআইআর এনআরসি, এটা ঘুরপথে এনআরসি ছাড়া কিছু না। এদের প্রথমে ভোটার তালিকা থেকে নাম বাদ দেবে, তারপর এদেরকে মানে প্রথমে ডিভোটার করবে, তারপর নাগরিকত্ব ছিনিয়ে নিয়ে। বলতে কাদের কথা বলছেন? বাঙালিদের, আমি বাঙালিদের শব্দ ব্যবহার করছি, ধর্ম বর্ণ নির্বিশেষে। বিহারের থেকে যদি আপনি এক্সপেরিমেন্টটা দেখেন, বিহারে 11টা ডকুমেন্ট চেয়েছে। তার মধ্যে প্রধানতম ছিল পাসপোর্ট, তার মধ্যে ছিল ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, তার মধ্যে ছিল সরকারি কর্মী হলে তার পরিচয়পত্র। বিহারে পাসপোর্ট আছে 2% লোকে, বিহারে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট আছে 23% লোকে, বিহারে সরকারি কর্মী 4.8%। তার মানে বোঝাই যাচ্ছে কত বড় সংখ্যক লোককে এই পুরো সিস্টেমটার বাইরে রেখে ডিভোটার করবার চেষ্টা করা হচ্ছে। নির্বাচন কমিশন বলেছে 29 লক্ষ মানুষ নাকি স্থানান্তরিত হয়ে গেছেন। ওরা স্থানান্তরিত হয়ে গেছে, ওরা জানলো কী করে? ওরা যদি স্পটে গিয়ে তাকে না পায়, তাহলে তাকে তার মোবাইলে নোটিশ পাঠাবে, মেলে নোটিশ পাঠাবে। পশ্চিমবাংলাতেও একই চেষ্টা হবে। এখনও অবধি এইটার থেকে বাঁচার একটা উপায় আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় একটা মাস্টার স্ট্রোক দিয়েছেন, যে আমার পাড়া আমার ক্যাম্পেন, আমার সমাধান। তো আপনার কাছে যে ডকুমেন্ট নেই, ধরুন সবচেয়ে ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট ডোমিসাইল সার্টিফিকেট, এই আমার পাড়া আমার সমাধান যখন হবে, তখন তো দুয়ারে সরকারও একই সঙ্গে চলবে। যদি এক একটা পরিবারের পক্ষ থেকে গিয়ে এই সব সার্টিফিকেটগুলোকে বার করে নেওয়া হয়, তাহলে একটা সমাধান হবে। কী কী সার্টিফিকেট একটু উল্লেখ করুন। 11টা সার্টিফিকেট, কিন্তু আমি উল্লেখ এই জন্যই করছি না, বিহারের ক্ষেত্রে 11টা ছিল, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওটা বাড়িয়ে 14টা করে দেবে বলে শোনা যাচ্ছে। আপনি কম বেশি কয়েকটা যদি বললাম, পাসপোর্ট, সরকারি কর্মী, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, আপনার বাবা মার সংক্রান্ত সার্টিফিকেট, জমির দলিল, শুনুন এই ধরনের 7টা থাকবেই, কিন্তু সেটা 11 জায়গায় 14 হতে পারে। একটা সমাধান হচ্ছে আমার পাড়া আমার সমাধান। এই 14টার মধ্যে বা 12টার মধ্যে কি যে কোনো একটা সাবমিট করলে হবে? পাসপোর্টটা সবচেয়ে জরুরি। দেখবেন আজকেও আমাদের দেশ বাঁচাও গণমঞ্চের সাংবাদিক সম্মেলনে বলছিল যে মুম্বাই যেতে গেলে পাসপোর্ট নিয়ে যেতে হবে, যেন দেশের মধ্যে যাচ্ছি না বিদেশে যাওয়া হচ্ছে। ঠিক আছে, এটা দুটো উপায়, একটা হচ্ছে আইনগতভাবে আপনি যা লড়াই লড়ছেন, আর দ্বিতীয়টা হচ্ছে রাস্তায় নেমে লড়াই। অর্থাৎ দিল্লিতে পার্লামেন্টে লড়াই হচ্ছে, সোমবার দিন সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি আছে। এই পুরো লড়াইটাকে রাজনৈতিক এবং আইনগত দুভাবেই লড়তে হবে। তা না হলে কিন্তু আবারও আমি বলছি যে বিজেপির বেসিক কৌশল হচ্ছে যে 2025-এ তারা ভারতবর্ষে এক নতুন ধারায় এনআরসি করতে চাইছে। 1947-এর আগে যেমন ভারতবর্ষের সকলের ভোটাধিকার ছিল না, ভারতের সকলের ভোটাধিকার থাকলে সেই সময় 13% মানুষের ভোটাধিকার ছিল। যদি সকলের ভোটাধিকার থাকতো, তাহলে দেশভাগ হতো কি না, সব মুসলমান কি ভোট দিতেন দেশভাগের সমর্থনে, আমরা জানি না। তো আবার বিজেপি ওই মডেলে চলে যাওয়ার চেষ্টা করছে, যে আম্বেদকর ভারতবর্ষের সংবিধানকে যেটা উপহার দিয়েছিলেন, যে সকলের জন্য ভোটাধিকার, সেটা ছিনিয়ে নিতে চাইছে। একদল থাকবে যারা দাস শ্রমিকদের মতো, যারা কাজ করবে, মাইনে পাবে, মাঝে মাঝে তাদের ক্যাম্পে পাঠানো হবে, তাদের কোনো নাগরিক অধিকার থাকবে না। বিজেপি এই মডেলটাই নিয়ে যেতে চাইছে। এই মডেলটাকে কিভাবে আমরা প্রতিহত করতে পারি, আবারও আমি বলছি, একটা আইনগত লড়াই আর একটা রাস্তায় নেমে রাজনৈতিক আন্দোলনের লড়াই, এই দুটোই লড়তে হবে। দাদা, বিজেপি সমর্থকরা একটা প্রশ্ন তুলছে যে যদি ভারতীয় হয়ে থাকেন আপনি, তাহলে কাগজ দেখাবো না কেন বলছেন? কাগজ তো বলছে না কাগজ দেখাবে না। মহারাষ্ট্রে, হরিয়ানায়, উড়িষ্যায় সবাই তো কাগজ দেখিয়েছে। কাগজ দেখানোর পরে তাদের তো অত্যাচার করা হয়েছে। বিজেপির লোকদের এটা জিজ্ঞেস করুন, যাদেরকে পুশ ব্যাক করা হলো বাংলাদেশে, তাদেরকে ফেরত আনতে হলো কেন? তার মানে তুমি ভুল পুশ ব্যাক করেছিলে। এরকম তো পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি, যাকে তুমি নাগরিক নয় বলে অন্য দেশে পাঠিয়ে দিলে, আবার তাকে ডেকে আনছো, এসো 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 বলে আনছো। আর বিজেপির সমর্থকরা যেন এই মিথ্যে কথাটাও না বলে যে মহারাষ্ট্রে অমুক খুন হয়েছেন, সেটা পরকীয়ার জন্য। আচ্ছা, পরকীয়ার জন্য তো নিশ্চয়ই বর্ডারে এসে বউ পেলোটার দিয়ে ওকে ছুঁড়ে ফেলে দেয়নি। যাকে ছুঁড়ে ফেলা হয়েছে তাকে, আবারও বলছি, তাকে মুসলিম বলে ভিক্টিমাইজেশন করা হয়েছে, তাকে বাংলাদেশি বলে ছুঁড়ে ফেলা হয়েছে। এগুলো মানবিকতার বিরুদ্ধে, যে কোনো সংবিধান বিরোধী কাজ। বিজেপি ভারতবর্ষটাকে আবার 1940-এর জার্মানি কিংবা ইটালিতে ফেরত নিয়ে যেতে চাইছে, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায়। যারা আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, ভারতবর্ষের সংবিধানে বিশ্বাস
করি, তাদের এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আবারও আমি বলছি, লড়াইটা দুটো, এক আইনগতভাবে আমার পাড়া আমার সমাধান যখন চলবে, দুয়ারে সরকার তখন তার সাথেই চলবে, সেখানে ক্যাম্পে যান, আপনার যে কাগজপত্র আছে সেগুলো করে দিতে, যে কাগজপত্র নেই সেগুলো করে দিতে বলুন। তার পাশাপাশি পার্লামেন্টে রাস্তায় নেমে এর প্রতিবাদ করতে হবে। এই বাংলা বাঙালির উপর যে অত্যাচার বা যে হেনস্থা, এ নিয়ে পশ্চিমবাংলার বিরোধী রাজনৈতিক দলগুলি, বিশেষ করে সিপিএম, কংগ্রেস বা আইএসএফ বলুন বা বিজেপি বিরোধী তৃণমূল কংগ্রেস, সবার ভূমিকা কীভাবে দেখবেন? দেখুন, আমি কংগ্রেস বলবো ভালো, কংগ্রেস রাহুল গান্ধী এটা নিয়ে ন্যাশনালি লড়াই করছেন। সিপিএমের সমস্যা হচ্ছে সিপিএম এখনও বলছে যে আমরা রুজির লড়াই করছি। আরে দেশেই থাকতে না পারলে রুটিটা পাবে কোত্থেকে? তোমাকে যদি দেশ থেকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেয়, রুটি আর রুজির লড়াইটা হবে কোত্থেকে? এখনও এরা বুঝতে পারছে না, বাঙালি জাতির অস্তিত্বের লড়াই। আবার আমি শব্দটা ব্যবহার করি, আজ যারা বিজেপির হয়ে দালালিটা করছে, যেমন 1971-এর মুক্তিযুদ্ধের সময় ওপার বাংলায় বলা হতো এরা হচ্ছে মানে কোলাবোরেটর, রাজাকার, এরাও এই মিঠুন চক্রবর্তীরাও হচ্ছে রাজাকার। কিন্তু যতই তুমি হও রাজাকার, শেষ পর্যন্ত হবে ধানকার। মিঠুন চক্রবর্তী তো একেবারে মানে রেগে গিয়ে বলছেন যে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যে না, এমন কিছু হচ্ছে না। উনি একজন মিথ্যেবাদী, যে মৃগ আর মিঠুন। কিন্তু ওনার সিনেমাগুলো তো গরিব এই পরিযায়ী শ্রমিকরা টিকিট কেটে দেখেন। সব ওনার সিনেমা বয়কট করা উচিত। আমি আবারও বলছি, ওনার সিনেমা বয়কট করা উচিত, একেবারে ঘোরতরভাবে বয়কট করা উচিত। মিঠুন চক্রবর্তী বাঙালি জাতির কলঙ্ক। মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, আইনগত ব্যবস্থা। যেমন হুমায়ুন কবিরকেও জেলে ঢোকানো উচিত, মিঠুন চক্রবর্তীকেও জেলে ঢোকানো উচিত।